আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি কবির স্যার নবম শ্রেণীর ব্যবসা শাখার সকল শিক্ষার্থীদের সুস্বাগত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের বিগত ক্লাসে দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং লেনদেন সম্পর্কে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখিয়েছিলাম। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের অংশ বিশেষ আরেকটি নমুনা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের দেখাবো। সেই নমুনা সৃজনশীল প্রশ্ন দেখানোর পূর্বে কিছু নিয়ম আছে, সেটি আমি তোমাদের দেখাবো, তোমরা সেটি খেয়াল করবে। হিসাব সমীকরণ সমান a = l প্লাস e। এখন a = l প্লাস e এর যে বর্ধিত রূপ, হিসাব সমীকরণে বর্ধিত রূপ কি? a = l প্লাস c যোগ r মাইনাস ex মাইনাস d। এখানে লক্ষণীয় ই হচ্ছে ইকুইটি, মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব কখন বৃদ্ধি পাবে, কখন হ্রাস পাবে, এটি খুব ভালো করে জানা প্রয়োজন। ইকুইটিকে আমরা বিশ্লেষণ করে এখানে লিখেছি c যোগ r মাইনাস ex মাইনাস d, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হলে, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মূলধন হলে, মূলধনের যদি ব্যবসা প্রতিষ্ঠানে মালিক অতিরিক্ত মূলধন সরবরাহ করে বা শুরুতে মূলধন থাকে, ওই ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ex এক্সপেন্সেস বা ব্যয়, কারবার প্রতিষ্ঠানে ব্যয় হলে, ক্ষতি হলে, লোকসান হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এর জন্য এখানে ex মাইনাস b, কারবার প্রতিষ্ঠানে মালিক যেমন অনেক সময় অতিরিক্ত মূলধন ব্যবসায় সরবরাহ করে, আবার প্রয়োজনের তাগিদে মালিক ব্যবসা থেকে নগদ টাকা বা পণ্যদ্রব্য মালামাল উত্তোলন করে। এক্ষেত্রে ব্যবসায় কি হয়? এক্ষেত্রে মালিকের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এই সূত্রটাকে আমরা কে আমরা এটাকে লিখতে পারি, তাহলে কি c প্লাস r মাইনাস
ex মাইনাস ডি। অর্থাৎ এখানে আমরা এটাকে বাংলায় লিখলে মালিকানা শর্ত। এটার সূত্র আমরা বাংলায় লিখতে পারি মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আর এখানে এই শব্দগুলো যে পূর্ণরূপ আমি পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি, যেমন এ অ্যাসেট সম্পদ সমূহ, এ লায়াবিলিটিস দায়, ই ইকুইটি মালিকানা শর্ত, সি ক্যাপিটাল মূলধন, আর রেভিনিউ আয়, এক্স এক্সপেন্সেস বা ব্যয়, ডি সমান আছে ড্রয়িংস বা উত্তোলন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকে আমি পাঠের যে শিরোনামটা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এই প্রশ্নটি বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। যেমন হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, বা টেবিলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, অথবা প্রমাণ করো যে a = l + e। এটা 4টা নিয়মে পরীক্ষায় অনেক সময় দেখা যায় আসে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বপ্রথম হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাব, এটিকে দেখাতে হলে আগে যে বিষয়টি জানা প্রয়োজন, সূত্র, হিসাব সমীকরণের সূত্র আমরা জানব। এরপরে হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, এই বর্ধিত রূপে এটাকে আমি বাংলায় লিখেছি মালিকানা শর্ত বের করতে হলে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এখানে আয় বলতে কোন ধরনের আয়কে বোঝানো হচ্ছে, ব্যয় বলতে কোন ধরনের ব্যয়কে বোঝানো হচ্ছে। আয় বলতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয়কে বোঝানো হচ্ছে, আর ব্যয় বলতে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় বলতে যে আয়টা কারবার প্রতিষ্ঠানে নিয়মিত বারবার হয় বা ঘটে, সে ধরনের আয়কে আমরা মুনাফা জাতীয় আয় বলতে পারি। যেমন মাল বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, লগ্নির সুদ ইত্যাদি। আবার কারবার প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য নিয়মিত সচরাচর যে ব্যয়গুলো হয়, সে ধরনের ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের আওতায় করা হয়। যেমন মাল ক্রয়, কর্মচারীদের বেতন প্রদান, এরপরে যে কোনো কমিশন প্রদান, এগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। তাহলে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে উত্তোলন। উত্তোলনটাকে বিভিন্ন পর্যায়ে লেখা যায়। মালিক কারবার থেকে বা ব্যবসা থেকে নিজের প্রয়োজনে যেটা গ্রহণ করে সেটিকে উত্তোলনের আওতায় লিখতে হয়। যেমন জীবন বীমা প্রিমিয়াম, আয়কর প্রদান, ছেলের স্কুলের বেতন প্রদান, দোকান থেকে টাকা নিয়ে বাড়ির বাজার খরচ, আবার অনেক সময় নগদ টাকাও ব্যবসা থেকে মালিক উত্তোলন করে। এ সমস্ত এন্ট্রিকে আমরা উত্তোলনের আওতায় লিখব। এখন শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাব, এই প্রভাবটা আমি দেখাবো, সকলে খুব ভালো করে খেয়াল করবে। তোমাদের বিগত ক্লাসে সৃজনশীল নমুনা প্রশ্নের 1, ক এবং খ এর সমাধান আমি দিয়েছিলাম। আজ আমি সেই সৃজনশীল অংশের
অংশবিশেষ গণ হিসাব সমীকরণ পর লেনদেনের প্রভাব এটির সমস্যার সমাধান হবে। হিসাব সমীকরণের উপর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো হবে। আগে আমরা হিসাব সমীকরণ লেনদেনের প্রভাবের শর্টকে অঙ্কন করি। এখানে লেনদেনের আগে আমরা খেয়াল করব কি কি ধরনের হিসাব আছে সেটি আগে লিখব। মাঝের নাম দিয়ে আমি প্রথমে তারিখ, এরপরে উদ্বৃত্ত সমান চিহ্ন দিয়ে এখানে আমরা মতামতের জন্য একটি ঘর লিখতে পারি, মালিকানা সত্ত্ব, এরপরে প্লাস, এখানে লিখব তারিখ, উদ্বৃত্ত, সম্পদ এ ইকুয়াল টু এখানে দায় এর যোগ এখানে লিখব মালিকানা সত্ত্ব ই, আর এখানে লিখব মন্তব্যের জন্য একটা ঘর। এখন সম্পদের মধ্যে কি কি সম্পদ আছে এটি আমরা লিখব। এই অঙ্কে সম্পদের মধ্যে আছে নগদ, ব্যাংক, দুইটা এখানে সম্পদে দুটি টাকার ঘর হবে। নগদ, ব্যাংক, আর দায়ের মধ্যে একটি আছে, একটি পাওনা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আগে আমি দেখি তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার কি করে এখানে সম্পদের মধ্যে কি কি লিখবো, এটা কি করে বুঝবো। আগে লেনদেন বিশ্লেষণ করে দেখবো যে এখানে কি কি সম্পদ, কি কি দায় আছে, এটি আগে আমরা লক্ষ্য করব। লক্ষ্য করার পরে লিখব, যেমন এখানে নগদ, সম্পদের মধ্যে নগদ এবং ব্যাংক, এবং দায়ের মধ্যে একটি আছে পাওনা। প্রথম এটি 2020
2020 ডিসেম্বর 1 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যাটা মূলধন, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। উদ্বৃত্তের ঘরে লিখব প্রতিটা হিসাবে নিচে নিচে যোগ করব। এখানে নগদ 5 লাখ, ব্যাংকের ঘরে কোনো টাকা নেই, এখানে 5 লক্ষ প্লাস। এরপরে ডিসেম্বর 3 তারিখে বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। একদিকে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ টাকা কমেছে। এখানে উদ্বৃত্ত করে লিখব 5 লাখ থেকে 50,000 বাদ দিলে বা বিয়োগ করলে 4,50,000। এখানে 50,000 লিখছি, সমান চিহ্ন দিয়ে এখানে 5 লাখ। শিক্ষার্থীবৃন্দ লক্ষণীয়, প্রতিটি লেনদেনের উদ্বৃত্ত এই ইকুয়াল টু এল প্লাস ই সমান হবে। এখানে 4,50,000 আর 50 5 লাখ সমান 5 লাখ। এরপরে ডিসেম্বর 5 ধারে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 25,000 ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে ক্রয় করলে ব্যয় হয়, এখানে উদ্বৃত্ত 4,50,000, এখানে 50,000 সমান চিহ্ন দিয়ে এখানে 25। এখানে 5 লাখ থেকে 25,000 বাদ দিলে 4,75,000। নেক্সট এন্ট্রি ডিসেম্বর 7 নগদে পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় করলে আয় হয়, এখানে টেনে দিই। এখানে যোগফলটা লিখি 4,95,000। এখানে 50,000 সমান, এখানে 25,000।
এখানে যোগ করলে 5 আর 5 10 এর 0 7 আর 4 11 12 5 লাখ 20 5 লাখ 45 এটা 5 লাখ 45 নেক্সট এন্ডিং ডিসেম্বর 20 ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে উদ্বৃত্ত লিখি 5 লাখ 4 লাখ 95,000 থেকে 15,000 বাদ দিলে 4 লক্ষ 80,000 এখানে 50,000 এখানে 25,000 থেকে 15,000 বাদ দিলে 10,000 5 লাখ 20 5 লক্ষ 20,000 মোট 4 লক্ষ 80 আর 50 5 লক্ষ 30,000 5 লক্ষ 30,000 এখানে 5 লাখ 30 এখন টোটালটা বক্স করে দেব শিক্ষার্থীবৃন্দ আমি আবার প্রথম থেকে আমি দেখাচ্ছি তোমরা খেয়াল করো প্রথম যে লেনদেনটি ব্যবসায় নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হবে ব্যবসা শুরু করলে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এখানে ই মালিকানার শর্তের ঘরে আমরা এখানে কি কি লিখব মালিকানার শর্তের ঘরে লিখব ই সমান সি যোগ আর মাইনাস ইএক্স মাইনাস ডি এই 4 ধরনের লেনদেন আমরা মূলধনের ঘরে মালিকানার শর্তের ঘরে আমরা লিখব তাহলে ব্যবসায় যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এখানে একদিকে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মূলধন বাবদ সমপরিমাণ টাকাও বৃদ্ধি পেয়েছে 5 লক্ষ টাকা আর উদ্বৃত্তটা এখানে আমরা কত প্রতিটা লেনদেনের নিচে নগদের নিচে কত ব্যাংকের নিচে কত পাওনাদার এভাবে নিচে নিচে যোগ করতে হয় 5 লাখ লিখছি আর এখানে 5 লাখ এরপরে ডিসেম্বর 30 তারিখে যে লেনদেনটি 50,000 টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা ব্যাংকে হিসাব খুলতে হলে অবশ্যই নগদ টাকা জমা দিতে হয় ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট একদিকে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট অন্যদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে বা কমেছে এখানে মাইনাস করেছে উদ্বৃত্ত নির্ণয়ের সময় 5 লাখ থেকে 50,000 বাদ দিলে 4 লাখ 50 এখানে 50,000 লিখেছি সমান এখানে আর প্রতিটি লেনদেনের উদ্বৃত্ত A = L + E সমান হবে 4 লাখ 50 50 5 লাখ আর এখানে 5 লাখ সমান হয়েছে নেক্সট এন্ট্রি 7 নগদে পণ্য বিক্রয় করা হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট
এখানে পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসছে এবং বিক্রয় বাবদ আয় হয়েছে। এটা যোগ করে উদ্বৃত্ত 4,95,000, এখানে 50, 25 এটা। এরপরে 25,000, 4,75,000, 5 লাখ, এখানে যোগ করলে 5,20,000। এখন এরপরে আরেকটি এন্ট্রি আছে 5 নম্বর যে এন্ট্রিটি, যে ধারে পণ্য ক্রয়। শিক্ষার্থী কিন্তু ধারে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, এই যেখানে লিখেছে ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে ক্ষতি হলে লোকসান হলে মালিকানা সত্ত্ব কম, এর জন্য এখানে বিয়োগ করেছি। আর দায় বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট, পাওনাদার করে কারণ দায় বাড়লে ক্রেডিট, এর জন্য এখানে এটা প্লাস হয়েছে। উদ্বৃত্ত নির্ণয়ের সময় এখানে এটা লিখছি 50,000, 25, আর এখানে 5 লাখ থেকে 25,000 বাদ দিলে 4,75,000। 7 তারিখের এন্ট্রিটা নগদে পণ্য বিক্রয় করলে নগদ আর ডেবিট, বিক্রয় ক্রেডিট, এখানে নগদ টাকা যোগ করে 4,95,000, 50,000, 25,000, 5 লাখ। এরপরে ডিসেম্বর 20 তারিখে আরেকটি এন্ট্রি আছে পাওনাদারকে পরিশোধ করাইছে। আসলে ধারে পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, যখন আমি পরিশোধ করব তখন পাওনাদারের পরিমাণ কমে যাবে, দায় কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। আসলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নতুন ক্লাসে নতুন বই পেয়েছো, দ্বিতীয় অধ্যায় লেনদেন। এটি একটু তোমাদের কাছে কঠিন মনে হবে, আস্তে আস্তে এটা অবশ্য সহজ হবে। এটা এমন কোনো কঠিন অঙ্ক না, প্রথম অবস্থায় একটু কঠিন মনে হবে। এরপরে পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার ডেবিট, নগদ আর ক্রেডিট, দায় কমছে, নগদ টাকা কমছে। পরিশেষে এটা যোগ করে আমার সম্পদের পরিমাণ হয়েছে 5,30,000, আর দায় এবং মালিকানা সত্ত্ব এটা যোগ করে হয়েছে 5,30,000। তাহলে আমাদের হিসাব সমীকরণ ও লেনদেনের যে প্রভাব, এটা সঠিক হয়েছে। শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাব, আমি একটি নমুনা প্রশ্ন দেখালাম, সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি যে কথাটা আগে বলেছি যে বিকল্পভাবে আসতে পারে, যেমন অনেক সময় প্রশ্নে লেখা থাকতে পারে যে প্রমাণ করো যে A = L + E। আমি এটা বোর্ডে লিখে দেখাই, তোমরা খাতায় নোট করে নেবে। এখানে বিকল্প বিভিন্নভাবে আসতে পারে। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এরপরে বিবরণী ছকের লেনদেনের প্রভাব দেখো। লেনদেনের প্রভাব দেখা। এরপরে টেবুলার ছকের মাধ্যমে ছকের সাহায্যে লেনদেনের
এরপরে প্রমাণ করো যে ইজ ইকুয়াল টু প্রমাণ করো যে a is equal to l plus e অথবা এভাবে অনেক সময় থাকে a is equal to l plus o এই যে আমি চারটি বিকল্প ভাবে আসলে প্রথম অধ্যায় আমরা হিসাব বিজ্ঞানের যে পরিচিতি ওই অধ্যায়ে থিওরিক্যাল যে আলোচনা যে হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। শিক্ষার্থীবৃন্দ, আসলে হিসাব বিজ্ঞানকে যদি ব্যবসায়ের ভাষা বলা না হতো তাহলে আমরা কেন এই কথাগুলোকে ভিন্ন ভিন্নভাবে কেন আমরা দেখাই, কেন আমরা বলি? এর জন্যই বলা আছে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা। যেমন আস্তে আস্তে তোমরা শিখতে পারবে, যেমন আমরা পাওনাদারের বিকল্প বা ছদ্মনাম অনেক আছে, যেমন পাওনাদার, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের যে দেনা, উত্তম অন্ন ইত্যাদি। এভাবে ভিন্ন ভিন্ন নাম আছে, এটা শিখতে পারবে। তাহলে আমি লিখেছি হিসাব সমীকরণের উপর হিসাব সমীকরণ পর লেনদেনের প্রভাব, বিবরণী ছকে লেনদেনের প্রভাব, টেবুলার ছকের সাথে লেনদেনের প্রভাব। প্রমাণ করো যে a is equal to l plus e অথবা a is equal to l plus o। তোমরা বই পেয়েছো অবশ্যই, বাসায় আমি তোমাদের মূল বইয়ের আলোকেই আমি সৃজনশীলটি দেখিয়েছি। তোমাদের HW থাকবে, মানে বাসায় তোমরা অনুশীলনী করবে। মূল বইয়ের সৃজনশীল 2 এবং 3 দুটি সৃজনশীল এবং আমি যেটি সমাধান দিয়েছি এটি এই মোট 3টি সৃজনশীল বাসায় ভালো করে অনুশীলনী করবে। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। এই দোয়া রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।